ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বেশ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি এসছো, তোমার রোল নম্বর কত? 1020 উম্মে হাবিবা। আচ্ছা, 1020 না? জি আর কে মিস। এসছে? আর তো কাউকে, এই যে মিস খাদিজা। আর হ্যাঁ, সবাই ক্যামেরা অন করো। আর কে এসছো? এসছে হচ্ছে উম্মে উম্মে হাবিবা। তোমার রোল নম্বর কত? জি মিস। উম্মে হাবিবা 1020। 1020 উম্মে হাবিবা। আর আসছে কে? খাদিজা আক্তার। খাদিজা আক্তার কোথায়? খাদিজা আক্তারের ক্যামেরা বন্ধ কেন? খাদিজা খাদিজা আক্তার রোল নম্বর কত? 1032 দেওয়া। 32। আর কে? তোমরা ক্যামেরা অন করো সবাই। ছাত্রীরা, হ্যাঁ, ক্যামেরা অন করো সবাই। সাভা কি মজু নাকি? সাবা মজু। তারপরে আফরুয়া, এটা কি বুঝলাম না। ক্যামেরা অন করো। ইসলাম, রোল নম্বর কত? ম্যাম 1036। 1036। 32ও এসছে নাকি? 32 আছো? ইয়েস ম্যাম 32 আছে খাদিজা আক্তার। হ্যাঁ হ্যাঁ, তো বলছে না কেন কথা? সবাই ক্যামেরা অন করে আসো, ক্যামেরা অন করে থাকো। আজকে তোমাদের কততম? মনে হয় 9তম ক্লাস, তাই না? 9টা ক্লাস। যে সবাইকে আজকে ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি আজকে ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুন্নাহ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমি হচ্ছে সহকারী অধ্যাপক। তোমাদের পরিণীতি সুশাসনের সেকেন্ড পেপার পড়াবো আজকে। সেকেন্ড পেপারে আমি তো সবসময় সেকেন্ড পেপারে পড়াই। সেকেন্ড পেপার আজকে পড়াবো কথা, তৃতীয় অধ্যায়। জি ম্যাম। তৃতীয় অধ্যায় তো পড়াচ্ছিলাম। তৃতীয় অধ্যায় তো কিছুটা পড়িয়েছি, তাই না? হ্যাঁ, তৃতীয় অধ্যায় যে আমি রাজনৈতিক ব্যক্তিত্বদের শুরু করেছিলাম। তো সেখানে কয়েকজন ব্যক্তিত্বের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে, তাই না? চিত্তরঞ্জন দাস পর্যন্ত। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব। সবাই বই বই নিয়ে বসো। ম্যাম চিত্তরঞ্জন দাস পর্যন্ত পড়াইছিলেন, পড়ার পর চিত্তরঞ্জন, হ্যাঁ, চিত্তরঞ্জন দাস পর্যন্ত আমি পড়িয়েছি। আজকে পড়াবো, আজকে শেরে বাংলা একে ফজলুল হক পড়াবো। আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব শেষ করে তারপর দেখি কতটুকু হয়। আর বাকি আছে, এখন আমরা সবাই বই খুলো, শেরে বাংলা। আমরা শেরে বাংলা একে ফজলুল হক নিয়ে কথা বলি। 3 জন এসেছো, 4 জন, 5 জন, সবাই ক্যামেরায় থাকো। 5 জন। আচ্ছা, আমরা কত অধ্যায় পড়ছি? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে, ম্যাম পেজ নাম্বারটা কত? তৃতীয় অধ্যায় বের করো না। 14, 214, 214। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের স্বাধীনতা লাভ। আগেও বলেছি যে এই ব্যক্তিত্ব মানে যারা যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা লাভের পিছনে কাজ করেছে এবং যে সকল বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বিভিন্ন সময় বিভিন্ন অবদান রেখে গেছেন, তাদের নিয়ে আমরা আলোচনা করছি। তো এ পর্যন্ত আমরা অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেছি, যেমন হাজী শহীদুল্লাহ, তারপরে তিতুমির, আব্দুল লতিফ, তারপরে সাদ সলিমুল্লাহ, তারপরে হচ্ছে চিত্তরঞ্জন দাস। এখন করব আমরা শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হকের ঘিরে শিক্ষা বিস্তার ও বাঙালি জাতিসত্তার বিকাশে যথেষ্ট অবদান রয়েছে। কার? শেরে বাংলা একে ফজলুল হকের। কিসে অবদান রয়েছে? খুব বেশি। শিক্ষা বিস্তার ও বাঙালি জাতিসত্তার বিকাশে শেরে বাংলার অবদান রয়েছে। তাহলে শেরে বাংলা কত সালে জন্ম নিয়েছিল? 1873 সালে 26শে অক্টোবর বাঙালির প্রাণপ্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক বরিশালে সাতুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে
এবং ওনার মৃত্যু হয় 1962 সালে, ইন্তেকাল করেন 1962 সালে, তাই না? তাহলে জন্ম হয়েছিল 1873 সালে 26শে অক্টোবর, আর মৃত্যুবরণ করেন 1962 সালে। ঠিক আছে, তাহলে ওনার কিসে অবদান? রাজনৈতিক, শিক্ষা বিস্তারে এবং জাতিসত্তা, বাঙালি জাতিসত্তা বিকাশে ওনার যথেষ্ট অবদান রয়েছে। আচ্ছা, রাজনৈতিক ক্ষেত্রে দেখো ওনার কি অবদান রয়েছে। এখানে গোলটেবিল বৈঠক পেয়েছো না এরা? হ্যাঁ, জি গোলটেবিল ম্যাম। বৈঠকে যোগদান, হিন্দু মুসলিম স্বার্থ সমন্বয়, লাহোর প্রস্তাবের উত্থাপক। লাহোর প্রস্তাব সম্পর্কে জানো না? 1940 সালে এই লাহোর প্রস্তাবের উত্থাপক। তারপর 1954 সালে সাধারণ নির্বাচন, কৃষকদের কল্যাণ সাধনে শেরে বাংলার অবদান। এই অবদানগুলো রয়েছে শেরে বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক অবদান। আর ওনার শিক্ষা বিস্তারে যে অবদান রয়েছে সেগুলো দেখো। সর্বভারতীয় শিক্ষা সম্মেলন সংগঠন, সেটা কবে হয়েছিল? 1906 সালে। সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক উনি ছিলেন, সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক। তারপরে শিক্ষা পরিকল্পনা পেশ, ছাত্রাবাস নির্মাণ, এইগুলি হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের শিক্ষা বিস্তারে অবদান। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফজলুল হক প্রতিষ্ঠা, ইসলামিয়া কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠন, লেডি লেডি ব্রেবোর্ন কলেজ ও ইডেন কলেজ প্রতিষ্ঠা, পূর্ববঙ্গের কলেজ প্রতিষ্ঠা এবং বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত হিসাবে শেরেবাংলা একে ফজলুল হকের অবদান রয়েছে যথেষ্ট। তাহলে এখানে আমরা শেরেবাংলা একে ফজলুল হকে কি কি পড়বো? শেরেবাংলা একে ফজলুল হকের রাজনৈতিক অবদান পড়বো, শিক্ষা বিস্তারে অবদান পড়বো। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, এরপরে আমরা আসি, দেখো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনি একজন বিশিষ্ট রাজনৈতিকবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী হচ্ছে রাজনৈতিক অবদান আমরা বিশ্লেষণ করব। তো উনি জন্মগ্রহণ করে কত? 1892 সালে। উনি পশ্চিম বাংলার মেদিনীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন। তারপর ওনার মৃত্যু হয়েছিল 1963 সালে 5ই ডিসেম্বর। তো উনি ভাবে তখন খুব অবদান রেখে গেছেন। রাজনৈতিক অবদান হচ্ছে, ধরো খেলাফত আন্দোলন শুনেছো না? খেলাফত আন্দোলনের সংগঠক ছিলেন। জি ম্যাম। তারপর উনি শ্রমিক নেতা ছিলেন। এগুলি আমি পয়েন্টস আপ করে যাচ্ছি এবং এগুলো তোমরা ভালো করে বুঝে গল্পের মতো পড়বে। তারপর এগুলি সব ঐতিহাসিক ঘটনা। মুসলিম লীগ সংগঠক ছিল উনি। তারপর উনি মুক্ত বাংলার সপক্ষে আন্দোলন করেছে 1947 সালে। তারপরে উনি আওয়ামী লীগ গঠন করেন 1948 সালে 3রা জুন। তারপর উনি 1954 সালে নির্বাচন ও যুক্ত ফ্রন্ট গঠন করেন। এরপরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সোহরাওয়ার্দীর অবদান যথেষ্ট রয়েছে। এগুলো, তারপর মৌলিক গণতন্ত্রের বিরোধিতা করেন, নিয়মতান্ত্রিক রাজনীতিতে উনি বিশ্বাসী ছিলেন। এগুলো হচ্ছে শহীদ সোহরাওয়ার্দীর জন্ম আমরা পড়লাম, মৃত্যু পড়লাম, এবং এখানে ওনার রাজনৈতিক অবদানগুলো কি কি ছিল সেগুলো দেখবে। রাজনৈতিক অবদানগুলো বললাম, মুসলিম লীগ সংগঠন, মুক্ত বাংলার সপক্ষে, এগুলো ছিল ওনার রাজনৈতিক অবদান। এরপরে আমরা পড়ব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কথা শুনেছো না তোমরা? জি ম্যাম। হ্যাঁ, উনি ছিল জন অধিকার প্রতিষ্ঠা এবং কৃষক সংগ্রামের পরিচালনায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা ছিল অপরিসীম। কিসে? জন অধিকার প্রতিষ্ঠা এবং কৃষক সংগ্রাম। তো ওনার জন্ম হয়েছিল 1880 সালে 12ই ডিসেম্বর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন এবং উনি মৃত্যুবরণ করেন 1971 সালে। 1971 সালে, সরি 71 সালে না, 1976 সালে 17ই নভেম্বর। 1976 সালে 17ই নভেম্বর ইন্তেকাল করেন। আর জন্ম হয়েছিল 1880 সালে 12 ডিসেম্বর। 12ই ডিসেম্বর। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা ওনার যে উনি কৃষকদের জন্য যে সংগ্রাম করেছিলেন
এবং জন অধিকার যে প্রতিষ্ঠা করেছিলেন এগুলি নিয়ে একটু আলাপ করি আমরা। কৃষকদের ইনি করেছিলেন যে ওনার জীবনী দরকার নেই। কৃষক সংগ্রাম ও জন অধিকার প্রতিষ্ঠায় ওনার যথেষ্ট অবদান রাখেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সত্যিকার অর্থে কৃষক নেতা, কেননা তিনি নিজেও ছিলেন দরিদ্র কৃষকের সন্তান। কৃষকের দুঃখ দুর্দশার সাথে তিনি ছিলেন আজন্ম পরিচিত। তার সম্মেলন বা আন্দোলনের রাজনীতি প্রধানত দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত কৃষক সমাজের স্বার্থে পরিচালিত হয়েছিল। তিনি ছিলেন মনে প্রাণে সামন্তবাদ বিরোধী। এই জন্য তার কৃষক আন্দোলনের উপর প্রথম আঘাত আসে জমিদার জোতদারদের পক্ষ থেকে। তারপরে উনি রাজনৈতিক অবদান, তারপরে কৃষক সংগ্রাম, তারপরে রাজনৈতিক অবদান ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তান শাসনামল এমনকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শাসনামলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজনৈতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছিলেন। তিনি মুসলিম লীগ এর রাজনৈতিক অবদান রাখেন, মুসলিম লীগের রাজনীতিতে অবদান রাখেন, 1946 সালে নির্বাচন ও গণভোটের অবদান রাখেন, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠায় ওনার যথেষ্ট অবদান রয়েছে। তারপর আওয়ামী লীগ প্রতিষ্ঠা ও প্রাদেশিক স্বায়ত্তশাসন আন্দোলনে ওনার যথেষ্ট অবদান রয়েছে। তারপরে রয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টির গঠন করা, উনি গঠন করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টি, সেটা হচ্ছে 1956 সালে। তারপর মুক্তিযুদ্ধের অবদান, 1971 সালে যে আমরা মুক্তিযুদ্ধ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার মুজিবনগর সরকার গঠিত হলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন 1971 সালে। তারপরে ওনার অবদান ছিল সামন্তবাদ ও সম্প্রসারণবাদ বিরোধী আন্দোলন, ওনার যথেষ্ট অবদান ছিল। এগুলো পয়েন্টস আপ করা আছে, এগুলো তোমরা মোটামুটি এভাবে তো তোমাদের আসবে না, হয়তো আসবে যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান কি কি ছিল, 2-4টা অবদান চাবে, সেভাবে তোমরা লিখে দিবে। তো পয়েন্টস গুলো, অবদানগুলো সবগুলি ভালো করে পড়বে যে কখন কোথায় কি অবদান রেখেছেন, তারপরে 2-4টা মুখস্থ করবে প্রশ্ন ওয়াইজ। এরপরে আমরা আসব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। উনি হচ্ছেন সর্বশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল অনেক, সেটা তোমরা সবাই জানো, আমরা সবাই জানি। শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল 1920 সালে 17ই মার্চ জন্মগ্রহণ করেন, আর মৃত্যু তো তোমরা জানোই। তাহলে উনি একমাত্র আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, তাই না? মেয়েরা, তোমাদের ক্যামেরা কোথায়? তোমাদেরকে দেখা যাচ্ছে না একজনকেও। ছাত্রীরা, কি ব্যাপার, তোমরা চলে যাও কেন? তোমরা যতক্ষণ ক্লাস চলবে তোমরা ক্যামেরার সামনে আর কোনোটা কিছু না বুঝলে কথা বলবে। এরকম বন্ধ করে চুপচাপ থাকলে তো আমি বুঝবো না আমি কার সাথে ক্লাস করছি। ঠিক আছে? 5 জন ছিল, আরেকজন কই? আশা আক্তার 10,029। তুমি কোথায়? 1029। তোমরা কোথায় থাকো? তোমরা এভাবেই ক্যামেরার সামনে থাকবে, আমি বলতেছি যেসব টপিকস নিয়ে কথা বলছি সেগুলি বোঝার চেষ্টা করবে, না বুঝলে কথা বলবে। তোমরা কি ক্যামেরা অফ করে সবাই চলে যাও? কি ব্যাপার? ক্লাস চলাকালীন কেউ কোথায় থাকবে, যাবে না, এখানে মানে সামনেই থাকবে। কাকে নিয়ে আমি ক্লাস করছি বলো তো? তোমাদেরকে নিয়েই তো। তোমরা বন্ধ করে দাও, ক্যামেরা বন্ধ করে কোথায় চলে যাও। আর তোমরা বলো যে বুঝো না, বুঝতেছি, এগুলি বলতে হবে তো। এরপরে আমরা এখন লাস্ট রাজনৈতিক ব্যক্তিত্ব পড়াচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। সেটা সম্পর্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সবারই জানা রয়েছে। আজ এই জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে আমরা একজন স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে বসবাস করি আমরা সবাই, এবং এই স্বাধীন বাংলাদেশে অবদানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম অবদান, এবং এই কারণেই ওনাকে অনেক কষ্ট পেতে হয়েছিল এবং শেষ পর্যন্ত আমাদের জনগণের হাতেই তাকে খুন হতে হয়েছিল। তো আর ওনার জন্ম ছিল 1920 সালে 17ই মার্চ, এবং ওনার অবদান সম্পর্কে দেখো
উনি প্রথম ছাত্র সংগঠক শেখ মুজিব। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে মুসলিম ছাত্রলীগ দুটো ধারায় বিভক্ত হয়ে পড়ে। ডান ও রক্ষণশীল ধারার নেতা ছিলেন শাহ আজিজুর রহমান এবং প্রগতিশীল ধারার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। 1948 সালে 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে অনুষ্ঠিত এক ছাত্র কর্মী সভায় পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নামে একটি পৃথক প্রগতিশীল ছাত্র সংগঠন জন্ম হয়। অতি দ্রুত সেই সংগঠনটি বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি রক্ষার গণতন্ত্র প্রহরীতে পরিণত হয়। বাঙালি জাতীয়বাদ চেতনা সৃষ্টি ও অসাম্প্রদায়িক ছাত্র রাজনৈতিক গড়ে তুলতে 62 সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলন, 6 দফা আন্দোলন, 69 গণ আন্দোলন এবং সর্বশেষ 71 অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধে শেখ মুজিবের হাতে গড়া এই ছাত্র সংগঠনটি ভূমিকা ছিল অপরিসীম। তাহলে ওনার কি কি ভূমিকা ছিল? উনি ছিলেন 1948 সালে 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক ছাত্র কর্মী সভায় পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নামে একটি পৃথক প্রগতিশীল ছাত্র সংগঠনের জন্ম দেয়। তারপর ওনার হাতেই বাঙালি জাতীয়তাবাদের চেতনা সৃষ্টি হয় এবং উনি অসাম্প্রদায়িক ছাত্র রাজনীতি গড়ে তুলেন। তারপর ওনার 62 সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলন করেন এবং 6 দফা আন্দোলন করেন, 69 গণ আন্দোলন এবং সর্বশেষে 71 অসহযোগ আন্দোলন, এ মুক্তিযুদ্ধ। এই 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 অবদানগুলো ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের অবদান। এরপরে উনি দেখো রাজনৈতিক সংগঠন ও নেতা শেখ মুজিবুর রহমান, উনি কি রাজনৈতিক সংগঠক এবং নেতা হিসেবে উনি কেমন ছিলেন দেখো। এবং উনি ছিলেন 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে মুসলিম লীগের একাংশের স্বেচ্ছাচারিতা গণতান্ত্রিক বীতশ্রদ্ধ কিছু সংখ্যক স্বাধীনতা প্রগতিশীল যুব নেতার মাথায় একটি প্রগতিশীল বিরোধী, এগুলি দরকার নেই তোমাদের, তোমরা এখান থেকে বলো যে ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদে শেখ মুজিবের ভূমিকা ছিল অপরিসীম এবং এই আন্দোলনে উনি ছিলেন প্রধান। সেটা ছিল 1948 সালে 11 মার্চের উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আর 144 ধারা ভঙ্গ করে রাজপথে মিছিল বের করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। এগুলো তার জীবনী এবং তার অবদান সম্পর্কে রয়েছে, এগুলি পড়বে তোমরা খুব ভালো করে। তারপরে দেখো রয়েছে 6 দফা কর্মসূচিতে, 6 দফা কর্মসূচিতে শেখ মুজিবুর রহমান অবদান রয়েছে। তারপর শান্তিপূর্ণ ও অহিংস অসহযোগ আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান। তারপরে রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকা। রাষ্ট্রনায়ক হিসেবে দেখো কৃষি ও কৃষকদের কল্যাণ চিন্তা করেছেন উনি। তারপরে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতীয় কুচকাওয়াজ সঙ্গীত নির্বাচন, এরপরে জাতীয় ফল ফুল পাখি নির্বাচন, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে যে জাতীয় পাখিকে নির্বাচন করেছে, জাতীয় ফল ফুল, এগুলো জাতীয় দিবস ঘোষণা, এগুলো সব শেখ মুজিবের অবদান। তারপরে এগুলো শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমরা পুরোটাই পড়বে, উনি কি কি বাংলাদেশ স্বাধীনতার আগে পরে কি কি অবদান রেখে গিয়েছেন, এগুলো হচ্ছে। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি পেয়েছি? হ্যাঁ, এই চ্যাপ্টারে আমরা কি পড়েছি বলো তো মেয়েরা, কি পেয়েছি? সামিয়া আক্তার মিম নাকি? শেরে বাংলা একে ফজলুল হক। হ্যাঁ, আমরা এখানে এই আর চ্যাপ্টারটার নামই জাতির পিতা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই চ্যাপ্টারটার নামই হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ। মানে এই কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্বের অবদানের কারণে আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়েছি। তো সেই রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছেন শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ, তারপরে কে তিতুমির, তারপর হচ্ছে তোমার আব্দুল লতিফ, সাদ সলিমুল্লাহ, তারপরে তোমার আছে চিত্তরঞ্জন দাস, হ্যাঁ, তারপর রয়েছে হ্যাঁ এখানে দেখো সামনে প্রথম পৃষ্ঠা দেখো, ফ্রন্ট পৃষ্ঠায় ফরাজি আন্দোলনে এক একজনের বিশেষ বিশেষ এক একটা অবদান ছিল। যেমন ফরাজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর অবদান ছিল। তারপর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমিরের অবদান ছিল খুব বেশি। শিক্ষা বিস্তারে ছিল নবাব আব্দুল লতিফের অবদান এবং শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে সাদ সলিমুল্লাহ অবদান ছিল অনেক বেশি।
তারপর ঔপনিবেশিক যুগে বাংলা হিন্দু মুসলমান ঐক্য প্রচেষ্টায় ছিল চিত্তরঞ্জন দাশের অবদান অনেক। তারপর ছিল কৃষক স্বার্থ সংরক্ষণ ও শিক্ষা বিস্তারে ও বাঙালি জাতিসত্তার বিকাশে শেরে বাংলা একে ফজলুল হক। এগুলো তোমরা ভালো করে, এগুলো সব ঐতিহাসিক ঘটনা, ভালো করে তোমরা পড়বে। এখানে দেখো তোমরা একটু সৃজনশীলে চলে যাও, সৃজনশীলে আসো, সৃজনশীল MCQ প্রশ্নতে গুলা? তোমরা চলে যাও। কয়টা সৃজনশীল আছে? এই চ্যাপ্টারে 19টা। তোমাদের সৃজনশীল কয়টা রয়েছে? ম্যাম 19। এই 19 দেখা যায়। সৃজনশীল কয়টা আছে তোমাদের? বলো না কেন, মেরা ম্যাম, কথা বলো। 19টা সৃজনশীল আছে। কয়টা? 19টা। 19টা 19টা। এখানে তোমার রয়েছে হ্যাঁ 19টা। 20টা কে বলে? 20 তো কেউ হ্যাঁ 19টা সৃজনশীলে দেখবে, এগুলি প্রায় মিলে, মানে প্রশ্নগুলো অনেক একই রকম প্রশ্ন বারবার দেওয়া হয়, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। 4টা করে না, এক একটা সৃজনশীলে 4টা করে অ্যান্সার, তোমরা খুব ভালো করে দেখবে। দেখো প্রথম সৃজনশীলে রয়েছে, দেখো কি কি চাচ্ছে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা জানো তো তোমাদের প্রশ্নের সৃজনশীল প্রশ্নের 4টা ভাগের নাম কি? একটা হচ্ছে জ্ঞানমূলক, তারপর নাম্বার অনুধাবনমূলক। হ্যাঁ অনুধাবন। অনুধাবনমূলক। অনুধাবনমূলক। হ্যাঁ, এগুলো বলো না কেন, তোমরা বলো, তোমরা পারো তো সবাই, বলো। জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপর তারপর কি? তোমাদের 4টা বাকি দুটো তো খণ্ড থাকে না? সৃজনশীল। হ্যাঁ বলো। সৃজনশীল একটা 3 নাম্বারটা হ্যাঁ সৃজনশীল হলো। এখানে দেখো প্রথম উদ্দীপকে কি কি আছে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তারপর দেখো বেঙ্গল প্যাক্টের পটভূমি বর্ণনা করো। বেঙ্গল প্যাক্ট আমরা পড়িয়েছি। তারপর তো উদ্দীপকে। তারপর দেখো তিতুমির কে ছিলেন? লাহু প্রস্তাবের মূল কথা কি ছিল? এগুলি প্রশ্ন দেখে দেখে তোমরা হ্যাঁ পুরা বই পড়ে পড়ে প্রশ্নের উত্তরগুলো হাইলাইট দিয়ে, আচ্ছা তোমাদের হাইলাইট দিয়ে দাগাবা, হাইলাইট কলম দিয়ে। তোমাদের বইগুলো সবার সামনে আছে? সবার সামনে বই আছে? ছাত্রীরা সবার সামনে বই আছে? হ্যাঁ কথা বলো না কেন? ইয়াস আর নো? মিস কথা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে? জি ম্যাম। সবার সামনে বই হ্যাঁ, আছে? জি ম্যাম। জি ম্যাম, আছে। দেখি জি, আমি মিস। এক একজন একটু বই ধরো তো, তোমরা কিভাবে দাগিয়েছো? ম্যাম দাগাই নেই। দাগাও নাই? লাগাই নেই তো। তাহলে কেমন হবে? আমি তোমাদের তাহলে কি করে তোমরা পড়ছো? এই যে আমি তৃতীয় চ্যাপ্টার শেষ করে ফেললাম, তাহলে কি হবে এখানে? প্রথম চ্যাপ্টারও দাগাও নাই? হ্যাঁ তাহলে তোমরা বাসায় কি পড়ালেখা করছো না? উত্তর দাও। আশা আক্তার, হ্যাঁ কি বলো, দাগানো হচ্ছে? না ম্যাম। কেন? তাহলে কি করবো? তোমরা বাসায় কি পড়ছো না? আমি ক্লাস করেই তোমরা বসে থাকো আর পড়ো না? বাসায় বই পড়ো না? আমাকে তো উত্তর দিতে হবে। বাসায় বই পড়ো না? ম্যাম পড়া হয়নি? এই যে আমি যে একটা একটা করে চ্যাপ্টার করে শেষ করছি, তোমরা কি করছো সেটা আমাকে বলো। এই যে আমরা অনলাইন ক্লাসে একটা একটা করে চ্যাপ্টার শেষ করছি, তোমরা বাসায় কি করছো? তোমাদেরকে তো বাসায় বই নিয়ে পড়তে হবে, নাহলে তোমরা কি করে পারবে? আমি যেভাবে তোমাদের বলবো সেভাবে তোমাদের বাসায় পড়তে হবে তো। আমি তোমাদের বলেছি যে প্রত্যেকটা একটা একটা করে চ্যাপ্টার তোমরা, এই যে সৃজনশীল গুলো যে রয়েছে, যতগুলো সৃজনশীলের প্রশ্ন রয়েছে
এই প্রশ্নগুলো একটা একটা করে তোমরা হাইলাইট কলম দিয়ে দাগিয়ে নিবে। এরকম যতগুলো সৃজনশীল রয়েছে প্রত্যেকটা সৃজনশীলে 4টা করে প্রশ্নের উত্তর তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে রাখবে। দাগাতে গেলেই তুমি তোমার বইটা পড়বে, পড়ে পড়ে বের করবে, বের করে তুমি দাগাবে, তখনই তোমার এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার ধারণা হবে। কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। এটা শোনা যায় কথা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে তোমরা সেটা কেন জি করছো না? মিস। আমি 3টা অধ্যায় পড়িয়েছি, আমি আবার সামনে 4টা অধ্যায় যাব, তাহলে তোমরা তো কিছুই করছো না। তাহলে আমি সামনে গিয়ে কি করব? তাহলে আজকে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, প্রথম চ্যাপ্টারটা দাগাবা এবং আমাকে দেখাবা, অনলাইনে ক্লাসে বই দেখাবা যে কিভাবে দাগিয়েছো। ঠিক আছে? আমাদের চ্যাপ্টার আজকে শেষ। আমি এরপরে আর 4র্থ চ্যাপ্টারে যাব না যতক্ষণ পর্যন্ত তোমরা 3য় চ্যাপ্টার না শেষ করবে। বাসায় কি করো? আচ্ছা, আমি একজন একজন করে জিজ্ঞাসা করছি। তোমার কি? খাদিজা আক্তার, বলো বাসায় কি করো তুমি? উত্তর দিতে হবে তো। খাদিজা আক্তার, করি না তো। কথা বলো না কেন? কথা বলো না কেন? তুমি বাসায় বসে আসো, বসে কথা বলো। লজ্জা পাওয়ার তো কিছু না। কি করো তুমি বাসায়? পরিণীতি সুশাসন পড়ো না? ম্যাম পড়া হয় অনেকগুলো, পড়ে শেষ করা যায় না। না না, প্রথম শেষ পার্টই তো। শেষ তো করতে পারবে না, কিন্তু তুমি কি প্রথম চ্যাপ্টার দাগিয়েছো? ম্যাম দাগাই নাই, অল্প পড়া হয়েছে। পড়া হয়েছে মানে কি? আমি তো বলছি যে সৃজনশীল দাগাতে গেলেই তোমার পড়া হয়ে যাবে। এমনি করে পড়ে দরকার নাই তোমার। এমনি তো আমি তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তুমি সৃজনশীল নিয়ে বসবে, বসে এক একটা প্রশ্ন যখন বের করতে যাবে তখনই তোমাকে বইটা পড়তে হবে, তখনই তুমি বইটা পড়া হয়ে যাবে। কারণ তুমি প্রশ্নের উত্তর বের করতে যাবা যখন, তখনই তুমি তোমার পড়া হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলছি সৃজনশীলের প্রশ্নের উত্তরগুলি তোমরা দাগিয়ে ফেলো। এখানে ধরো ঠিক আছে। হ্যাঁ 19টা সৃজনশীল রয়েছে, তাহলে 4টা করে, এক একটা সৃজনশীলের 4টা করে প্রশ্ন, তাই না? সেই 4টা করে উত্তর যদি তুমি বইটা পড়ে বের করতে পারো তখনই তো তোমার পড়া হয়ে গেল বইটা, তাই না? এরপরে তোমরা এমসিকিউ মুখস্থ করো না? সেটাও করো না? তোমরা জানো যে তোমাদের যে 30 নম্বর এমসিকিউ, জানো না ছাত্রীরা? হ্যাঁ, তাহলে এমসিকিউ মুখস্থ করতে হবে। এমসিকিউ তো অনেক অনেক রয়েছে, মানে বহু নির্বাচনী প্রশ্ন আর কি, যেটা তোমাদের 30 মার্কস আছে, এখানেও তো মুখস্থ করতে হবে তোমাদের। এই বহু নির্বাচনী পড়ার তো অনেক আছে। এখন তোমরা যদি বাসায় না পড়ো, এটা তো আমার পক্ষে সম্ভব না তোমাদের বাসায় কিভাবে পড়ছো, কেমনে পড়ছো। এটা তোমাদের গার্ডিয়ান তোমাদেরকে গাইড করবে। তোমাদেরকে বাসায় পড়তে হবে। তোমাদের তো আর অটো প্রমোশন হবে না, তোমাদের তো বোর্ডে হবে এবং ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠার পরীক্ষা হবে, টেস্ট হবে, সবই হবে। তাহলে তোমরা কিভাবে বই নিয়ে চুপচাপ বসে আছো? তোমাদের তো আমার ক্লাসের সাথে সাথে তোমাদেরকে রেগুলার পড়তে হবে। কথা বুঝতে পারছো? সবাইকে রেগুলার, যেমন আমি প্রথম চ্যাপ্টার পড়িয়েছি, তোমাদের প্রথম চ্যাপ্টারটা দাগিয়ে ফেলা উচিত ছিল। আচ্ছা, এখন হয়তো তোমরা নতুন এসছো, বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা প্রথম থেকে প্রথম চ্যাপ্টার শুরু করো। প্রথম চ্যাপ্টার বসে বসে তোমরা সৃজনশীল গুলো দাগিয়ে ফেলো, ঠিক আছে? এভাবে তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাবা, দ্বিতীয় চ্যাপ্টার শেষ হলে তৃতীয় চ্যাপ্টারে আসবা, তারপরে আমি তোমাদের চতুর্থ চ্যাপ্টার ধরবো। আমি এখন তোমাদের এই 1 থেকে 3য় চ্যাপ্টার পর্যন্ত আমি তোমাদেরকে ধরবো যে তোমরা কি পড়েছো। আমি শেষ করলে তো লাভ হবে না, তাই না? তোমাদেরকে শেষ করতে হবে। আমি তো শেষ করতে একদিনেই পুরো বই শেষ করতে পারবো, তাতে কি অসুবিধা? কিন্তু তোমাদেরকে পড়তে হবে তো। কথা বুঝছো না? তোমাদের সাথে আমার ফিজিক্যালি কোনো দেখা হচ্ছে না, এই জন্য আমি তোমাদেরকে বুঝাতে পারছি না যে তোমাদেরকে পড়তে হবে। বাসায় বসে এক একটা চ্যাপ্টার যখন আমি শেষ করব, তখন সেই চ্যাপ্টারটা নিয়ে বসতে হবে তোমাকে। বসে এই সৃজনশীলের প্রশ্নগুলো পড়তে হবে, ভালো করে পড়ে সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। যেভাবে চাওয়া হচ্ছে সেই অ্যান্সারটা খুঁজে তোমার বই থেকে বের করতে হবে। বই থেকে বের করতে গেলেই তোমাকে বই পড়তে হবে। এভাবে যদি তুমি 19-20টা সৃজনশীল প্রশ্ন, 4টা করে প্রশ্ন অ্যান্সার খুঁজতে যাও, তাহলে তোমার পুরো বই পড়া হয়ে যাবে। ক্লিয়ার?
বুঝতে পেরেছি আমি? বুঝতে পেরেছো তোমরা? জি মিস হ্যাঁ, এভাবে তোমার ma'am. এখন তুমি প্রথম চ্যাপ্টারই শেষ করো নাই, আমি দ্বিতীয় চ্যাপ্টারে চলে গেছি, দ্বিতীয় চ্যাপ্টার শেষ করো নাই, আমি তৃতীয় চ্যাপ্টারে চলে গেছি, তৃতীয় চ্যাপ্টার শেষ প্রশ্নই আসে না। তাহলে এভাবে তো হবে না, এভাবে তো তোমরা পিছিয়ে যাচ্ছ। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রথম চ্যাপ্টার, নেক্সট ক্লাসে আমি সবাইকে দেখব প্রথম চ্যাপ্টারে তোমরা প্রত্যেকটা সৃজনশীল লাগিয়ে নিয়েছো কেন, নিয়েছো কি না, ঠিক আছে? পারবে না? নেক্সট ক্লাস হচ্ছে রবিবার, জি মিস 2 দিন বাকি আছে। রবিবার নেক্সট ক্লাস হচ্ছে রবিবার, তোমার আজকে বৃহস্পতিবার, 3 দিন, বৃহস্পতি শুক্র শনি, এই 3 দিনে পারবা না তোমরা প্রথম চ্যাপ্টারটা দাগিয়ে ফেলতে? কথা বলো, তোমরা কথা বলতে হবে তো, আমার সাথে জি কথা না মিস বললে আমি কিভাবে ক্লাস কিভাবে বুঝবো যে আমার কথা জি শুনতে মিস পাচ্ছ? পারবো সবাই Ma'am, বলো। পারবো। হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে জি এখন, মিস পারবো হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে প্রত্যেকটা সৃজনশীল দাগিয়ে ফেলতে হবে। 19টা মানে 19টা, সবগুলো কিন্তু অনেকগুলো মিল থাকে, মানে অনেকগুলো প্রশ্ন রিপিট করে। 19টা সৃজনশীল, ভয় পাওয়ার কিছু নেই। এক একটা সৃজনশীলের প্রশ্নগুলির মধ্যে অনেকবার রিপিট হয়, তোমরা দেখো। তো সেই জন্য আজকে হোমওয়ার্ক হলো তোমাদের প্রথম চ্যাপ্টারে প্রত্যেকটা সৃজনশীল, সবাই বইয়ে হাইলাইট কলম কিনেছো? ম্যাম, এই যে আমি এটা কিনেছি। হ্যাঁ, সবাই হাইলাইট, এটা তো বল পেন না, কি হাইলাইট পেন কিন্তু অন্যরকম। ম্যাম, এটা ব্লু কালার, হাইলাইট নেম নেই। আচ্ছা, যে দাগাইলেই হবে, তোমরা করে আচ্ছা। তোমরা একদম, তোমাদের বই একদম দাগানো হয়ে যাবে, সব বইতে শুধু দাগা, বই তো পরিষ্কার রেখে লাভ নেই, বইতে দাগিয়ে ফেলবে। হোমওয়ার্ক হচ্ছে আমি নেক্সট ক্লাসে প্রত্যেকের বই দেখব, যে বইটা দেখব, এই ক্যামেরাতেই বই দেখব যে সবাই প্রশ্ন উত্তরগুলি দাগিয়েছি কিনা, ঠিক আছে? এভাবে প্রথম চ্যাপ্টার তোমরা শেষ করে ফেলবে, নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো তোমাদের। এভাবে করে করে তোমরা আমাদের তৃতীয় চ্যাপ্টার পর্যন্ত হয়ে গেছে, তৃতীয় চ্যাপ্টার পর্যন্ত আমি এগুলো দেখে তারপর চতুর্থ চ্যাপ্টার ধরবো। আর বাসায় পড়ালেখা করতে হবে, তোমাদের সাথে তো আমাদের সামনাসামনি দেখা নেই, বুঝতেও পারছি না, বলতেও পারছি না কিভাবে কি করবে, এভাবে করবে আর একটু বাসায় পড়ালেখা করবে। আর তোমাদের কোনো ম্যাম এখানে কি স্লাইড শো করা হয় না? লাইভ বলো, স্লাইড শো দেখায় না, মানে অন্যান্য টিচাররা তো স্লাইড শো করে দেখায়, কথা ইয়া করে, আমাকে ওভাবে দেখতে কি পাচ্ছ ক্লাস? না বলে, আমার চেহারা দেখতে পাচ্ছ না এই জন্য কথা তো বলতেছি। জি ম্যাম। এত বেশি ক্লাস নিতে হয় তো, বুঝছো না, অনেক ক্লাস নিতে হয় যে সব সময় সেটা আর হয়ে ওঠে না। কারণ লাইভ শোতে আসতে হলে তুমি এখন, তোমাদের তো কোনো ইয়ে নেই, আমার তো খুব সমস্যা হয়ে যায়, বুঝছো? এই জন্য আমি, কারণ আমার তো কথা তো আমি শুনতে পাচ্ছ, কথা তো শুনতে পাচ্ছ, প্রথম 2টা ক্লাসে আমি দিয়েছিলাম লাইভ শো। হ্যাঁ, এখন এখন তো আমার ধরো আমাদের 4টা 5টা করে প্রতি সপ্তাহে ক্লাস থাকে। আমি তো লাইভে আসি তোমাদের, আমি তো তোমাদের সাথে কথা বলছি, সরাসরি ভাবেই কথা বলছি। তাহলে তোমরা এভাবে তোমরা পড়বে। আমার আমার চেহারা দেখে তো কোনো কথা না, কথা হচ্ছে আমার কথা তো শুনতে পাচ্ছ, কথা তো আমি তোমাকে বুঝাচ্ছি, লেকচার তো তোমাদের দিচ্ছি, তো সেভাবে তোমরা ফলো করো, ফলো করে পড়ালেখা করো। এবার তোমাদের বলো তোমাদের সমস্যা কোথায়, তোমাদের প্রশ্ন থাকলে বলো। সব টিচাররা তো কিন্তু এই যে এই গ্রুপে ইয়া দেয় না, লিংক দেয় না, তো আমাদের সবগুলো সাবজেক্টই তো পড়া উচিত। প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আমি জানি না, এটা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করবে। আমার এটা যারা ক্লাস করবে না, আমার ইউটিউবে লিংক দেওয়া আছে, ইউটিউবে দেখবে। যারা যদি কখনো মিস করো, ইউটিউবে আসবে বলে তুমি মিস করবে তা না, তোমরা লাইভে ক্লাসে আসবা, অনলাইনে ক্লাসে আসবা। কেউ যদি কখনো কোনো কারণে মিস হয়ে যায়, তখন আমার ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমি সব পাঠাই দিই, বুঝছো? ইউটিউবে আছে, ইউটিউবে সবগুলো লেকচার 1 2 3 করে সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, আর কি বলো, তোমাদের সমস্যা বলো, তোমাদের প্রশ্ন করো, নাহলে বুঝবো কি করে আমি তোমাদের। এখন বলো তোমাদের কি অন্য সাবজেক্ট সম্পর্কে কি জানি বললা, কে? খাদিজা বলেছো? বলছি ম্যাম। হ্যাঁ, কি বলেছো? সব সাবজেক্টের লিংক দেওয়া থাকে না ম্যাম, সব সাবজেক্টের লিংক দেওয়া থাকে না, তাহলে তোমরা ক্লাস করো কেন? না ম্যাম, মাত্র কয়েকটা। মাত্র কয়েকটা মানে কি? ম্যাম ওই কয়েকটা পাই, ওই কয়েকটাতেই ক্লাস করা হয়। কি ম্যাম? যেগুলো পাও না সেগুলি টিচারের সাথে যোগাযোগ করো।
এরপরে আরেকটা, হ্যাঁ আচ্ছা, যেগুলো পাও না সেগুলো আমি সবগুলো টিচারদের সাথে টিচারের নামও তো জানি না। নাম জানো না, হ্যাঁ তো মুশকিল। তোমাদের একটু কষ্ট করে একদিন জি ম্যাম। একটু কলেজে যাও। আরো কলেজের স্টুডেন্টদের বলো। সব স্টুডেন্টদের তো চিনাও যায় না। এখানে আমরা যারা ক্লাস করি 4-5 জন, হ্যাঁ বা অন্য গ্রুপে আরো বেশি কয়েকজন থাকে, এরকমই ক্লাস করা হয়, আর বাকিরা কেউ কাউকে চিনে না, এরকম ভাবে হচ্ছে হ্যাঁ, ক্লাস সেটা তো ঠিকঠাক হচ্ছে না। হচ্ছেই, সেটা তো কারণ আছে। যেহেতু আমাদের সাথে তোমাদের ফিজিক্যালি কোনো সম্পর্ক নাই, ফিজিক্যালি ভাবে আমাদের দেখা হচ্ছে না, এরকম খুব বেশি সমস্যা হলে তোমরা একটু কলেজে অফিস খোলা কিন্তু, হ্যাঁ এরকম যদি কারো খুব বেশি সমস্যা হয় তোমরা অফিসে গিয়ে যে সাবজেক্টগুলো লিঙ্ক থাকে না সেই সাবজেক্টগুলোকে টিচারদের ফোন নম্বর নিয়ে নিবা এবং সেই টিচারদের সাথে যোগাযোগ করবে। যদিও টিচারদেরই যোগাযোগ করা উচিত, লিঙ্ক দেওয়া উচিত। তারপরে তোমরা যদি মনে করো তো একদিন 2 দিন যেতে পারো, অফিস কলেজ খোলা কিন্তু, কলেজের অফিস খোলা। হ্যাঁ, তো তোমরা যদি এরকম হয় তাহলে একটু একদিন অফিসে গিয়ে যেসব সাবজেক্ট নিয়ে তোমাদের সমস্যা সেগুলো টিচারের নাম্বার, ফোন নাম্বার, নাম নিয়ে আসতে পারো, নিয়ে এসে তোমরা যোগাযোগ করবে। জি ম্যাম। ক্লিয়ার? এখন আমার সাবজেক্ট সম্পর্কে বলো। জি মিস। আমার সাবজেক্ট সম্পর্কে তোমাদের ধারণা কি, সমস্যা কি, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। ম্যাম আমাদের এই সপ্তাহে কয়দিন ক্লাস হয়? আমাদের এখান থেকে রুটিন পাওনি? তোমাদের 2 দিন, তোমাদের সাথে এই পরিণীতি সুশাসনে আমার 2 দিন, আর নাসরিন আপার সাথে ক্লাস করো না? জি ম্যাম, হ্যাঁ, জি মিস। ওনার 2 দিন, আমার 2 দিন। সপ্তাহে মোট আমাদের পরিণীতি সুশাসনে 4 দিন ক্লাস হয়। 2 দিন হয় আপনার শুধু সেকেন্ড ফার্স্ট পার্ট। পেপার, 2 দিন, হ্যাঁ 4 দিন ক্লাস হয়। মোবাইল লাগবে না? 2 দিন ফার্স্ট পেপার, 2 দিন সেকেন্ড পেপার, তাই না? ওই ম্যাডাম 4 দিন ফার্স্ট পেপার নেয়, জি আর ম্যাম। আমি 2 দিন ফার্স্ট পেপার নেয়, আর আমি 2 দিন সেকেন্ড পেপার নিই। এভাবে হচ্ছে না ক্লাস? জি ম্যাম। হ্যাঁ, ওই ফার্স্ট পেপার নেয় নাসরিন আক্তার বেগম, জি ম্যাম। হ্যাঁ, আর আমি নেই সেকেন্ড পেপার 2 দিন, একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, রবিবার আর বৃহস্পতিবার। ম্যাম এক্সামও তো নিচ্ছে। হ্যাঁ, তো তোমাদের সমস্যা কি? তোমাদেরকে এখন ক্লাস করলেও একটু ভালো, অবশ্যই ক্লাস করলে অনেক ভালো, ফিজিক্যালি সামনাসামনি ক্লাস করা, কিন্তু কিছু করার নেই। আমাদের দেশের অবস্থা, আমাদের দেশ কেন, সারা বিশ্বে একই অবস্থা। এখন তো একটা কারণেই আমরা অনলাইনে ক্লাস করি, নাহলে কি আমরা কখনো অনলাইনে ক্লাস করি না। এখন এখানে কি সমস্যা তোমাদের বলো, অনলাইনে ক্লাস করতে কি সমস্যা তোমাদের? সমস্যা হচ্ছে? কথা বলো। অনলাইনে ক্লাস করতে তো সমস্যা নাই, জি না ম্যাম। কিছু করার নাই, সমস্যা থাকবে কেন? আমরা যেভাবে ক্লাসে লেকচার দিই ঠিক সেভাবে আমরা বলছি, এবং আমরা প্রথমে চ্যাপ্টার নিয়ে, তোমাদের চ্যাপ্টার কোন চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, এবং বারবার বলছি যে তোমরা এই প্রশ্নের অ্যান্সার গুলো দাগিয়ে নাও। এভাবে আমরা ক্লাসও বলেছি তো সামনাসামনি, আর এখন বলতেছি অনলাইনে। কিন্তু তোমাদের সব কথার এক কথা, পড়তে হবে। জি ম্যাম। তোমাদের ছাত্রীদের বই নিয়ে বসতে হবে। ক্লিয়ার? বই নিয়ে না বসলে তুমি কিচ্ছুই, অনলাইনে বলো আর কলেজে উপস্থিত থেকেই বলো, বই নিয়ে পড়তে হবে। বই নিয়ে পড়লে, আমার নাম্বার জানো সবাই, ফোন নাম্বার? ছাত্রীরা সবাই ফোন জানো না? জি ম্যাম। হ্যাঁ, যে তোমাদের ব্যক্তিগত জি কোনো মিস। হ্যাঁ ব্যক্তিগত কোনো সমস্যা হলে আমাকে ফোনে কথা বলতে পারো, মেসেঞ্জারে কথা বলতে পারো, বলে আমি সেটা তোমাকে, যার এক একজনের সমস্যা এক এক রকম, তখন আমি তাকে ব্যক্তিগতভাবে সমস্যার সমাধান করে দিব। আমার সাথে তোমরা অনলাইনে, মেসেঞ্জারে বা ফোনে যোগাযোগ করবে কারো কোনো ব্যক্তিগত নিজস্ব সমস্যা থাকলে। ঠিক আছে? তাহলে তোমরা এই কথা হলো, Okay, তোমাদের miss. হোমওয়ার্ক হলো ফার্স্ট চ্যাপ্টারের প্রত্যেকটা সৃজনশীলের অ্যান্সার দাগানো। এটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক। এটা দেখবো, পরে দেখবো আমি তোমাদের কি ক্লাস নেওয়া যায়। তোমাদের এই ক্লাসটা কয়টা পর্যন্ত? 20 না? জি 10টা, ম্যাম। 11টা 20 না? জি ম্যাম। আচ্ছা, তোমাদের প্রায় সময় শেষ, তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই পড়ালেখা করতে হবে, বই নিয়ে বসতে হবে একটা টাইমে অবশ্যই। ঠিক আছে?
জি হ্যাঁ, তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো এবং সুস্থ থাকো। পড়ালেখা আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ঝাড়ু সামনে দিয়ে ফালাই চলে গেছি কেন? কোথায়? না না, আমি ধরতেছি, তুমি এটা কোথায় রাখো? আস্তে এক হাত দিয়ে ধরতে।